মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলা 2016 শুভ উদ্বোধন ঘোষণা করছি। বছর ঘুরে আবারও শুরু হলো বাঙালির প্রাণের একুশে বইমেলা। রক্তের বিনিময়ে পাওয়া অহংকারের বাংলা ভাষা সর্বস্তরে চালুর তাগিদ প্রধানমন্ত্রী। বললেন, সংরক্ষণ করতে হবে সব নৃগোষ্ঠীর ভাষাও। রাষ্ট্রভাষা করার দাবির আন্দোলন করতে গিয়ে আমরা অনেক প্রাণ হারিয়েছি। ক্ষুদ্র ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা থেকে শুরু করে যেসব মাতৃভাষা হারিয়ে যাচ্ছে সেগুলি সংগ্রহ করা, গবেষণা করা, আমরা সেই কাজ করে যাচ্ছি। দেখছিলেন সময়ের প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ রাজু এবং আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সন্দেহজনক গতিবিধির কারণে গুলশান থেকে পাকিস্তান দূতাবাসের তথ্য সচিবের ব্যক্তিগত সহকারী আটক, থানায় কয়েক ঘন্টার বৈঠকের পর মুক্ত। শেরপুরের নালিতাবাড়ির পাহাড়ে র্যাবের অভিযান, বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার। সারা দেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে প্রায় 16.5 লাখ শিক্ষার্থী। প্রশ্নপত্র ফাঁস রোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে, জানালেন শিক্ষামন্ত্রী। দ্বৈত নাগরিকত্বের সুযোগ সম্প্রসারিত করে নাগরিকত্ব আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন, আওতার বাইরে থাকবে সার্কভুক্ত দেশ ও মিয়ানমার। এবং পদ্মা সেতু নির্মাণে শীত মৌসুমের সুবিধা নিয়ে দ্রুত এগিয়ে চলছে কাজ। সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং নদী শাসন প্রকল্প, বলছেন সংশ্লিষ্টরা। শুরু হলো বাঙালির প্রাণের মেলা, অমর একুশে গ্রন্থমেলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেলে এই মেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একুশের চেতনা সমুন্নত রাখতে সর্বস্তরে বাংলা ভাষা চালুর আহ্বান জানান। তিনি সাহিত্যের মাধ্যমে বাংলা ভাষাকে সারা বিশ্বের কাছে পৌঁছে দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান। বিশ্বের খুব কম দেশের মানুষই মায়ের ভাষার জন্য জীবন দিয়েছে, একথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সময় ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেন। এর আগে দুপুর 3টায় প্রধানমন্ত্রী মেলা প্রাঙ্গণে বাংলা একাডেমি চত্বরে এসে পৌঁছান। এরপর তিনি 2015 সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। ভাষা শহীদ যারা মাতৃভাষা বাংলাকে, এবং তার বক্তব্য এই ছিল যে এই ভূখণ্ডের কিভাবে আমরা এই ভাষার জন্য জীবন দিতে হয়েছে বাঙালিকে। পৃথিবীর খুব কম দেশ আছে যেখানে মানুষকে মাতৃভাষার জন্য জীবন দিতে হয়। বাংলা ভাষা সর্বস্তরে চালু করা, এটাই ছিল জাতির পিতার ঘোষণা এবং তার সেই দূরদর্শী বক্তব্য যেটা আমাদেরকে অনেক অনুপ্রেরণা জুগিয়েছিল। আজকে আন্তর্জাতিক পর্যায়ে এই যে বিভিন্ন যারা বিদেশি কিন্তু বাংলা ভাষার চর্চা করছেন, বাংলা ভাষা এখানে সে বক্তৃতা দিচ্ছেন, কথা বলছেন, এটা দেখে সত্যিই গর্বে আমাদের বুক ভরে যায়। আমাদের বাংলা ভাষা যেমন অন্য ভাষা অনুবাদ হবে, অন্য ভাষাগুলিও যেন অনুবাদ হবে, যাতে আমরা অন্যান্য দেশের ভাষা জানতে পারি। খুব শীঘ্রই বিষাদ সিন্ধুর ইংরেজি অনুবাদ প্রকাশিত হবে। সেই সাথে সাথে আমাদের ধ্রুপদীয় সাম্প্রতিক সাহিত্যের সুনির্বাচিত সম্ভার বিশ্ব পাঠকের কাছে পৌঁছে দিতে আরো ব্যাপক ভিত্তিক ও মানসম্পন্ন অনুবাদ করবারও আমি আহ্বান জানাচ্ছি। ক্ষুদ্র ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা থেকে শুরু করে যেসব মাতৃভাষা হারিয়ে যাচ্ছে সেগুলি সংগ্রহ করা, গবেষণা করা, আমরা সেই কাজ করে যাচ্ছি। দর্শক, বইমেলার প্রথম দিনের খবর জানাতে বাংলা একাডেমি প্রাঙ্গণে আছেন রিপোর্টার পারমিতা হিম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পারমিতা।
জাফর, ফেব্রুয়ারির একটা দিন বেড়ে এবার 29 দিন এখানে বইমেলা অনুষ্ঠিত হবে এবং বইমেলার আজকে প্রথম দিনে এখানে যে পরিমাণ মানুষের সমাগম আপনি দেখতে পাচ্ছেন, আপনি বুঝতেই পারছেন যে আগামী 28টি দিন আসলে এই বইমেলা কেমন জমবে। এই বইমেলা নিয়ে নানা ধরনের প্রস্তুতি, নানা ধরনের আয়োজকরা নিয়েছেন, কিন্তু সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হচ্ছে পাঠকদের আগমন। এবং আমরা জানি প্রথম দিন যেহেতু এখানে প্রবেশদ্বার খুলতে অনেক বেশি দেরি হয়ে যায়, প্রবেশদ্বার এখানে খোলাই হয় সন্ধ্যার পরে, তো প্রথম দিনে কিন্তু কখনোই এত বেশি জনসমাগম হয় না। কিন্তু আজকের দিনে এখানে যে উপচে পড়া ভিড় রয়েছে, যে পরিমাণ পাঠক এসেছেন এবং প্রথম দিন থেকেই তারা যেমন বই কিনতে আগ্রহী হচ্ছেন, তা থেকে বোঝাই যাচ্ছে যে এবার মেলা নিয়ে যে ধরনের বড় পরিসরে মেলা আয়োজন করা হয়েছে, যে ধরনের প্রস্তুতি রাখা হয়েছে, এই প্রস্তুতি আপনার কাজে আসবে। এই প্রস্তুতি দর্শকদেরও মন জোগাবে, পাঠকদেরও মন জোগাবে। অন্যান্য সময়ের চেয়ে, অন্যান্য মেলার চেয়ে এবার অনেক বেশি বড় পরিসরে বই করার যে কারণটি, সেটি হচ্ছে এখানে যেন স্বাচ্ছন্দ্যে যারা আসবেন তারা যেন বইটি দেখতে পারেন। তো যার ফলে এখানে নিরাপত্তা ব্যবস্থা দিতে কিছুটা কিন্তু অনেক বেশি নিরাপত্তা ব্যবস্থা এখানে রাখার প্রয়োজন হয়েছে, অনেক বেশি নিরাপত্তা বাহিনীর সদস্য এখানে রাখার প্রয়োজন হচ্ছে। কিছুক্ষণ পর পর এখানে পুলিশ টহল দিচ্ছে এবং আমরা যেটি আগে থেকেই জানি 200টি সিসি ক্যামেরার মাধ্যমে এখানকার নিরাপত্তা ব্যবস্থা দেখা হচ্ছে এবং বিভিন্ন বাহিনীর সদস্যরা এখানে রয়েছেন। এবং তবে এখানে যে পাঠকরা আসছেন তারা বলছেন যে এই বইমেলা আমাদের ঐতিহ্যের সাথে, আমাদের সংস্কৃতির সাথে এতটাই ওতপ্রোতভাবে জড়িত যে এই বইমেলার উপরে কিংবা এই লেখার উপরে, মুক্ত চিন্তার উপরে যতই আঘাত আসুক না কেন, তারা সবসময় এই বইমেলার সঙ্গে থাকবেন, বইয়ের সঙ্গে থাকবেন, তারা আমাদের এই ঐতিহ্যের সঙ্গে থাকবেন। দর্শক, আমরা এখানে যারা আসছেন আগত একজনের সঙ্গে কথা বলবো। আজকে তো প্রথম দিন, আজকে মেলায় এসে কেমন লাগছে? অত্যাধিক সিমসাম তো, বইয়ের তো অনেক কিছু এখন আরম্ভ হয়নি, কিন্তু ঘুরতে খুব ভালো লাগছে। বন্ধু টন্ধু নিয়ে খুব ঘুরতে মজা লাগছে এবং আশা করি যে হয়তো আগামীকাল ভালো জমবে। আমরা ছিলাম বাংলা একাডেমি চত্বরে ছিলাম এত সময়, ওখানে দেখে আবার এখানে ঘুরতে আসলাম। সব জায়গায় একই রকম এখন। আমাদের কবি কুঞ্জ, আমি একজন লেখক এবং কবি। ধন্যবাদ জাফর। এমনই কিন্তু এখানে বইমেলা সংশ্লিষ্ট যারা আছেন, প্রকাশক, লেখক, কবি, তারা সারা মাসে এখানে আসবেন এবং তাদের আড্ডা, তাদের যে আলাপ আলোচনা, তাদের তর্ক বিতর্ক, এটিও কিন্তু আমাদের বইমেলার একটি অবিচ্ছেদ্য অংশ এবং এটির জন্য কিন্তু অনেকে এখানে আসেন। এবং একসময় যখন হুমায়ুন আহমেদ বেঁচে ছিলেন তখন এখানে দীর্ঘ সারি পড়ে যেত তার অটোগ্রাফ নেওয়ার জন্য। আজকে হুমায়ুন আহমেদ নেই, কিন্তু তারপরেও তার পাঠকদের ভিড় আজ এই প্রথম দিন থেকেই সেই স্টলগুলোর সামনে রয়েছে। আর মোটামুটি এই বড় পরিসরের মেলায় সবগুলো স্টলের সামনেই মোটামুটি ভিড় রয়েছে। তবে এখনো কিন্তু পাঠকরা দেখছেন, পুরনো বই যাদের দরকার তারা সেগুলো কিনছেন, নতুন বই এখনো সবগুলো স্টলে আসতে শুরু করেনি। তবে আগামীকাল থেকে অনেক নতুন বই আসতে শুরু করবে, এটা একেবারেই নিশ্চিতভাবে বলা যায়। জাফর, এই ছিল আমার কাছে আজকের খবর। পারমিতা হিমি, আপনাকে ধন্যবাদ। দর্শক, শীতের এই হিমেল সন্ধ্যায় 21শে বইমেলা প্রাঙ্গণ থেকে প্রথম দিনের মেলার খবর জানাচ্ছিলেন রিপোর্টার পারমিতা হিম। শেরপুরের নালিতাবাড়ির একটি পাহাড় থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র্যাব। দুপুরে উপজেলার চেংবের পাহাড় থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। জঙ্গিরা পাহাড়ে আস্তানা তৈরি করে কার্যক্রম চালাচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। শেরপুর থেকে আরো জানাচ্ছেন ওমর ফারুক। রবিবার মধ্যরাত থেকে র্যাবের যেই অভিযান শুরু হয়েছে, অস্ত্র উদ্ধার অভিযান, সেই অভিযান এখনো পর্যন্ত চলছে এবং র্যাবের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে তারা আনুমানিক প্রায় 43,000 গোলা বারুদ উদ্ধার করেছেন। এর ভেতরে 2,000 বিমান বিধ্বংসী যে গোলা, সেই গোলাও রয়েছে। এর পাশাপাশি অন্য বিভিন্ন ধরনের ভারী অস্ত্র, ভারী মেশিন গানের গোলা বারুদও রয়েছে। মধুরটিলা নামক এই যে পাহাড়ি এলাকা, সেই পাহাড়ি এলাকায় তারা 4টি জায়গায় গর্ত খোঁড়েন এবং সেই গর্ত খোঁড়ার পর ড্রামের ভেতরে তারা মূলত বিপুল সংখ্যক যে অস্ত্র এবং গোলা বারুদ, সেই গোলা বারুদ তারা উদ্ধার করেছে। র্যাবের কাছে আমরা জানতে চেয়েছিলাম যে এই গোলা বারুদের উৎস কি, কিংবা কারা এইসব গোলা বারুদ কবে থেকে এখানে মজুত করছিল। এই প্রশ্নের উত্তরে র্যাবের মিডিয়া উইং এর পরিচালক জানিয়েছেন, যে সকল তথ্যের ভিত্তিতে আমরা এগুলিকে আটক করেছি, আসলে এই মুহূর্তে বলা সম্ভব নয় যে এগুলির উৎস কোথায় এবং কারা এর সঙ্গে জড়িত, যেহেতু অপারেশন এখনো চলছে। ইতিপূর্বে যে সকল জায়গায়
উদ্ধার করেছি সেগুলির সঙ্গে এটার সামঞ্জস্য আছে, এবং যে মেশিন গানগুলিও যেগুলি আগে উদ্ধার হয়েছে মেশিন গানগুলি অলমোস্ট সেম প্যাটার্নেরই আপাতত দেখে মনে হচ্ছে। র্যাব আমাদেরকে আরো যেটি জানাচ্ছে সেটি হচ্ছে যে এই এলাকায় আরো কিছু জায়গায় তারা ধারণা করছেন যে এই ধরনের অস্ত্র এবং গোলা বারুদ মজুদ থাকতে পারে, এবং সেই ধারণা থেকেই তাদের এই অভিযান আরো কয়েকদিন এখানে চলবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। সন্দেহজনক গতিবিধির জন্য পাকিস্তান দূতাবাসের তথ্য সচিবের ব্যক্তিগত সহকারীকে পুলিশ আটক করলেও গুলশান থানায় কয়েক ঘন্টার বৈঠকের পর ছেড়ে দিয়েছে। দুপুরে গুলশান এলাকার সুপার শপ আগুরার সামনে থেকে পাকিস্তান দূতাবাসের তথ্য সচিবের ব্যক্তিগত সহকারী আবরার আহমেদ খানকে সন্দেহজনক গতিবিধির জন্য আটক করে পুলিশ। আটক করার পর তাকে গুলশান থানায় নেওয়া হয়। পরে পাকিস্তান দূতাবাসের কর্মকর্তারা এই বিষয়টি নিয়ে গুলশান থানায় বৈঠক করেন। বৈঠকের কিছুক্ষণ পরই তাকে ছেড়ে দেওয়া হয়। সারা দেশে একযোগে শুরু হলো এসএসসি দাখিল ও সমমানের পরীক্ষা। চলতি বছর পরীক্ষায় অংশ নিয়েছে প্রায় 16.5 লাখ শিক্ষার্থী। প্রথম দিন অনুষ্ঠিত হয় বাংলা প্রথম পর্যায়ের পরীক্ষা। এবছর পরীক্ষা পদ্ধতিতে কিছুটা পরিবর্তন আনা হলেও স্বস্তি দেখা গেছে শিক্ষার্থীদের মাঝে। এদিকে সকালে তেজগাঁওয়ে একটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে শিক্ষামন্ত্রী বলেন, কার্যকর পদক্ষেপ নেয় এবার প্রশ্নপত্র ফাঁসের কোনো আশঙ্কা নেই। সারা দেশে একযোগে সকাল 10টায় 40 নম্বরের বহু নির্বাচনী প্রশ্নপত্রের পরীক্ষা শুরু হয়। এবছর রাজনৈতিক স্থিতিশীলতা থাকায় এবং প্রশ্নপত্র ফাঁস না হওয়ায় বেশ ফুরফুরে মেজাজেই পরীক্ষা দিয়েছেন শিক্ষার্থীরা। দুইবার বোর্ড পরীক্ষা দিয়ে ওই ভয়টা নাই, কিন্তু তবুও যে এসএসসি পরীক্ষা স্কুল জীবনের শেষ পরীক্ষা, এর জন্য একটা অন্যরকম অনুভূতি। প্রশ্ন অনেক কমন পড়েছে, অনেক ভালো অ্যান্সার দিতে পেরেছি। মা বাবার জন্য আর কি এত পরিশ্রম করতেছি। 2 বছর মিলে যা পড়ছে ওটাই আমরা করছি, ইনশাল্লাহ পরীক্ষাটা ভালো হবে। পরীক্ষা কেন্দ্রে সার্বিক পরিবেশ ও প্রশ্নপত্র ফাঁস না হওয়ায় অভিভাবকরা সন্তুষ্টির কথা জানালেন। গত কয়েক বছর যে ধরনের চিন্তা ভাবনা ছিল যে প্রশ্ন আউট হয়ে গেছে কিন্তু এই বছর কিন্তু এই ধরনের কোনো আতঙ্ক আমরা শুনতে পাইনি। প্রত্যেকটা কোচিংয়ে দেওয়া হয়েছে গোয়েন্দা বা যে ফটোকপির দোকানগুলিতে ওরকম যদি থাকে মনে হয় ভালো হবে। এদিকে তেজগাঁও বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, এবার প্রশ্নপত্র ফাঁস রোধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশ্ন তৈরি এবং প্রশ্ন ছাপিয়ে বের করা পর্যন্ত, স্কুল পৌঁছানো পর্যন্ত অনেকের জানার মধ্যে থেকে যেত, সুযোগ ছিল। এইটা একদম কমাতে আমরা অতি লিমিটেড 1-2 জনের মধ্যে নিয়ে আসছি। শিক্ষার গুণগত মান উন্নয়নে সরকার কাজ করছে বলেও জানান মন্ত্রী। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে পরীক্ষা শুরুর বেশ আগে থেকেই অভিভাবকদের সঙ্গে নিয়ে দেশের বিভিন্ন এলাকার কেন্দ্রগুলোর সামনে জড়ো হতে থাকেন পরীক্ষার্থীরা। পরে আসন বিন্যাসের তালিকায় নিজেদের নাম দেখে কেন্দ্রে প্রবেশ করেন তারা। সকাল 10টায় শুরু হয়ে দুপুর 1টা পর্যন্ত চলে পরীক্ষা। প্রথম দিনের পরীক্ষা শেষে উচ্ছ্বসিত ছিল বেশিরভাগ শিক্ষার্থী। অন্যদিকে সন্তানদের প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সন্তুষ্ট ছিলেন অভিভাবকরাও। পরীক্ষা অনেক ভালো হয়েছে, নৈবিত্তিক অনেক ইজি আসছে, ঠিক আছে, সব সৃজনশীলের মানটা অনেক ভালো হয়েছে। তাছাড়া আমাদের যে যতটুকু দরকার ছিল যে যা পড়ে আসছি সেরকমই আসছে। নৈবিত্তিকটা মোটামুটি হয়েছে, অতটা ভালো হয় নাই, কিন্তু যার ক্রিয়েটিভটা সোজাই হয়েছে, ভালো হয়েছে। অবজেক্টিভটা একটু মোটামুটি হার্ড আসছে। পরীক্ষার প্রশ্ন আগে ফাঁস হয়তো সবাই অনেক আতঙ্ক ছিলাম, কিন্তু এখন এই বছর কোনো পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়নি, আমরা অনেক সুন্দরভাবে পরীক্ষা দিয়েছি। বাংলা পরীক্ষা প্রথম পত্র ছিল, অনেক ভালো হয়েছে, কোনো রাজনৈতিক সমস্যা নাই, তার জন্য আমাদের পরীক্ষাটা ভালোভাবে হয়েছে। প্রথমবার অভ্যস্ত যে আমরা অবজেক্টিভ আগে অথবা সৃজনশীল পড়ে, এই জন্য একটু পরীক্ষাটা ছিল। 10 মিনিট টাইমটা দেওয়া হয়, বলতে গেলে আমরা সেই টাইমটাও বলতে গেলে খুব কম পাইছি। অনেক ভালো, বাট একটু টাফ কোয়েশ্চেনগুলো ছিল, দ্যাটস ওয়াই। যেভাবে আমরা পরীক্ষা দিয়েছি এটা আমাদের ভালো রেজাল্টের সম্ভাবনা অনেক বেশি। পরীক্ষা খুব ভালোই হয়েছে, কোশ্চেনটা সহজ এসেছে। কোশ্চেন অনেক সহজ করেছিল, মানুষের মধ্যে একটা কোশ্চেন করেছিল। ইনশাআল্লাহ আমরা প্রত্যাশা করছি সামনে পরীক্ষাগুলো আমরা ভালোভাবেই দিতে পারবো। নৈবিত্তিক যেহেতু প্রথমে দিয়েছে, আগের বার তো কখনো এই জিনিসটা দেয়নি, আর প্রথমে দিয়েছে যেহেতু ভালোই হয়েছে। প্রশ্নগুলো 6টার ভিতরে 6টায় কমন পাইছি, আর পরীক্ষাটা খুব ভালো হয়েছে। অবজেক্টিভটা রিটেন সবই ভালো হয়েছে এবং যেমন আশা করছিলাম তেমনই হয়েছে, তো আশা করছি রেজাল্টও ভালো আসবে। দ্বৈত নাগরিকত্বের বিধান রেখে বাংলাদেশ নাগরিকত্ব আইন 2016 এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। নতুন এই আইনে ভুল তথ্য দিয়ে কেউ নাগরিক হলে অর্থদণ্ড ও কারাদণ্ডের মাধ্যমে শাস্তির বিধান রাখা হয়েছে।
সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের জানান, সাংবিধানিক পদে কর্মরত কোনো ব্যক্তি বা প্রজাতন্ত্রের দায়িত্বে নিয়োজিত কেউ এই সুবিধা পাবেন না। প্রতি বছরই কাজের তাগিদে প্রচুর সংখ্যক বাংলাদেশি বিদেশে পাড়ি জমান। বাংলাদেশেও কাজ করতে আসেন বিশ্বের বিভিন্ন অঞ্চলের মানুষ। নাগরিকত্ব নিয়ে অনেক সময় তৈরি হয় নানা জটিলতা, কিন্তু নাগরিকত্বের দ্বন্দ্ব কাটাতে এবার দ্বৈত নাগরিকত্বের বিধান রেখে নাগরিকত্ব আইন প্রণয়ন করল সরকার। নতুন করে প্রণীত এই আইনে বিধান রাখা হয়েছে যে বাংলাদেশের সাথে বিরোধ বা রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা নেই এমন যে কোনো দেশের নাগরিকরা দ্বৈত নাগরিকত্বের আওতায় আসবেন। এসএসসি পরীক্ষার কারণে সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে নাগরিকত্ব সংক্রান্ত আইনের খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বৈঠক শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের সামনে আইনটির বিস্তারিত তথ্য তুলে ধরে মন্ত্রিপরিষদ সচিব জানান, সম্প্রসারিত এই আইনে বাংলাদেশ থেকে নিষেধাজ্ঞা নেই এমন যে কোনো দেশের নাগরিক দ্বৈত নাগরিকত্বের আওতায় আসবে। নতুন এই আইনে বিদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের দ্বৈত নাগরিকত্বের বিধান যুক্ত করা হয়েছে। বাংলাদেশের কোনো নাগরিক সার্কভুক্ত দেশ বা মিয়ানমার বা সরকার কর্তৃক গ্যাজেট প্রজ্ঞাপন দ্বারা নাগরিকত্ব গ্রহণের জন্য নিষিদ্ধ ঘোষিত রাষ্ট্র ছাড়া বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক রয়েছে এমন যে কোনো রাষ্ট্রের দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করতে পারবেন। তবে সাংবিধানিক পদ বা দায়িত্বে থাকা ব্যক্তিবর্গ এই আইনের আওতার বাইরে থাকবে জানিয়ে সচিব আরও জানান, ভুল তথ্য দিলে শাস্তির বিধানও থাকবে। তবে কোনো ব্যক্তি সুপ্রিম কোর্টের বিচারক, জাতীয় সংসদ সদস্য বা সাংবিধানিক পদে অধিষ্ঠিত বা শৃঙ্খলা বাহিনীতে বা প্রজাতন্ত্রের অসামরিক কর্মে বা পদে নিয়োজিত থাকাকালে দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করতে পারবেন না। মিথ্যা বা বিকৃত তথ্য প্রদান বা তথ্য গোপন করে আইনের অধীন নাগরিকত্ব সংক্রান্ত অপরাধের জন্য অপরাধীকে অনধিক 1 লক্ষ টাকা জরিমানা বা অনধিক 5 বছরের কারাদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করা যায়। এছাড়াও এই আইনের ফলে বিদেশি কোনো নাগরিক বাংলাদেশে প্রজাতন্ত্রের কোনো পদ কিংবা নির্বাচনে অংশ নিতে না পারার কথা উল্লেখ করেন মন্ত্রিপরিষদ সচিব। বিদেশি কোনো নাগরিক। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। আগে থেকে বসবাস করে। সন্ধ্যার সময় আরো থাকছে। মানবতা বিরোধী অপরাধ মামলায় নেত্রকোনার তাহের ও ননির রায় কাল। হত্যা, লুটপাট সহ 6টি অভিযোগ আছে তাদের বিরুদ্ধে। পদ্মা সেতু নির্মাণে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং মনে করা হচ্ছে নদী শাসন প্রকল্পকে। শীত মৌসুমের সুবিধা নিয়ে এ কাজে গতি আনতে চাইছেন সংশ্লিষ্টরা। বিশেষজ্ঞরা বলছেন, এ কাজে সাফল্য পেলে নদীর গতিপথ নিয়ন্ত্রণের পাশাপাশি পদ্মার 2 কূলকে ভাঙনের হাত থেকে রক্ষা করা সম্ভব হবে। পদ্মা সেতু এলাকা ঘুরে এসে রিপোর্ট এহসান জুয়েলের, ছবি তুলেছেন সাইফুল ইসলাম। নদীতে ফেলার আগে গুণগত মান পরীক্ষা করা হচ্ছে ব্লকে। সিনোহাইড্রোর নিজস্ব ইয়ারে পুরো নদী শাসন প্রকল্পের জন্য তৈরি করা হচ্ছে 7.5 কোটি ব্লক। ইট, বালু ও সিমেন্টের মিশ্রণ প্রক্রিয়াজাত করে প্রতিদিন তৈরি করা হচ্ছে 20,000 কনক্রিটের ব্লক। পরে সেগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে ইয়ার্ডের খোলা জায়গায়, জড়ো করা হচ্ছে নদী শাসন প্রকল্পে ব্যবহারের জন্য। মাওয়া এন্ডে কাজ করা এবং একটা ট্রায়াল সেকশন করা জাজিরা এন্ডে। তো মাওয়া এন্ডের কাজ অলরেডি শুরু হয়ে গেছে। আমরা কাজ শুরু করেছি। ড্রেজিং এর জন্য কিছু পাইপ লেআউট পাইপ লেইং এর কাজ চলতেছে, আর ওই এন্ডে আমাদের ড্রেজিং চলতেছে ট্রায়াল। আমরা আন্ডার ওয়াটার স্লোপ করার জন্য কিছু ট্রায়াল করছি, সেগুলো আমরা প্রায় 3টা করে ফেলেছি। পদ্মায় প্রতি সেকেন্ডে প্রবাহিত হয় সর্বোচ্চ 1,40,000 ঘনমিটার পানি। বর্ষায় প্রমত্তা এই নদী এখন কিছুটা শান্ত, তাই এই সুযোগে প্রতিদিন ফেলা হচ্ছে শত শত বালু ভর্তি জিও ব্যাগ। বড় নৌকায় বালু নিয়ে আসা হচ্ছে মাঝ নদীতে, আর সেখানে নদী শাসনের জন্য আনা 5টি বড় বার্জে বস্তা ভরাট করা হচ্ছে ডাম্পিং এর জন্য। গত মৌসুমে অন্তর্বর্তীকালীন কাজের অংশ হিসাবে 125 কেজি ওজনের জিওব্যাগ ফেলা হলেও এবার মূল কাজে ব্যবহার করা হচ্ছে 800 কেজি ওজনের জিওব্যাগ। চলতি মৌসুমে মাওয়া প্রান্তে ফেলা হচ্ছে 14 লাখ বস্তা। সেতু নির্মাণে দুপার রক্ষার পাশাপাশি নদীর স্রোতকে নিয়ন্ত্রণের জন্যই এই নদী শাসন প্রকল্প। পদ্মা সেতুর নদী শাসন খুবই কঠিন কাজ। এখানকার নদীতে যে স্রোত প্রবাহিত হয় তা বিশ্বের যে কোনো নদীর চেয়ে বেশি। এই অবস্থায় নদী শাসনের কাজ হয়ে গেলে পদ্মার 2 কূল রক্ষা করা সম্ভব হবে। প্রয়োজনীয় সার্ভে শেষে আমরা কাজ এগিয়ে নিচ্ছি।
মাওয়া প্রান্তে 1.5 কিলোমিটার এবং জাজিরা প্রান্তে প্রায় 11 কিলোমিটার দীর্ঘ এলাকায় নদী শাসন করা হবে। নভেম্বর থেকে মে পর্যন্ত পুরো সময় জুড়ে চলবে এই কাজ। সেতু নির্মাণের আগে ও পরে নদীর গতিপথ যাতে বাধা হয়ে উঠতে না পারে সেজন্যই এই নদী শাসন প্রকল্প। আর এই কাজটি সুষ্ঠুভাবে সম্পাদন করা গেলেই সেতুর ঝুঁকি অনেকাংশে কমে আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এহসান জুয়েল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। ৭১ মানবতা বিরোধী অপরাধের মামলায় নেত্রকোনার ওবায়দুল হক তাহের ও আতাউর রহমান ননির রায় দেয়া হবে আগামীকাল সকালে। বিচারপতি আনোয়ারুল হকের সমন্বয়ে গঠিত 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এদিন ধার্য করেন। নেত্রকোনার এ 2 জনের বিরুদ্ধে ৭১ সালে অপহরণ, আটকে রেখে নির্যাতন, লুটপাট, অগ্নিসংযোগ সহ 15 জনকে হত্যা সহ 6টি মানবতা বিরোধী অভিযোগ রয়েছে। গত 10 জানুয়ারি এই মামলার সাক্ষ্য গ্রহণ শেষে যে কোনো দিন রায় দেওয়া হবে বলে জানিয়েছিল ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের দাবি 6টি অভিযোগের 5টি তারা প্রমাণ করতে সক্ষম হয়েছেন। তাই এই মামলার সর্বোচ্চ শাস্তি আশা করছেন প্রসিকিউশন। এই আসামিদ্বয়কে মাননীয় ট্রাইব্যুনাল আগামীকাল সকাল 10টার মধ্যে ট্রাইব্যুনালে উপস্থাপন করার জন্য জেল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। আসামিদের বিরুদ্ধে আমরা 6টি অভিযোগ গঠন করা হয়েছিল গণহত্যা সহ। আমরা 5টি চার্জ প্রমাণ করতে সক্ষম হয়েছি। একটি চার্জে আমরা কোনো সাক্ষী প্রদান করতে পারিনি, সাক্ষী আসেনি। শাস্তি মৃত্যুদণ্ড প্রার্থনা করেছে মাননীয় ট্রাইব্যুনালের নিকট। গেল 1 বছরে জঙ্গি সংগঠনের নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করায় আতঙ্কিত হয়ে পড়েছেন তারা। দ্রুতই চক্রটিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন শিক্ষক সমাজের নেতারা। অবশ্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন চক্রটিকে ধরতে তৎপর রয়েছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন সাইফুর রহমান রকি। পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি, লাল বাহিনী, সর্বহারা, জেএমবি সহ বিভিন্ন জঙ্গি সংগঠনের নামে মুঠোফোনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছে মোটা অঙ্কের টাকা চাঁদা দাবি করছে একটি চক্র। গেল 1 বছরে চক্রটি প্রায় 30 জন শিক্ষককে টাকা না দিলে পরিবার সহ হত্যার হুমকি দিয়েছে। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন হুমকির শিকার হওয়া শিক্ষকেরা। এক ম্যাডাম রুমের মধ্যে কান্নাকাটি করছিল, সে ভয় বাইরে হতে পারছিল না এবং তাকে বাইরে হওয়ার সঙ্গে সঙ্গে জবাই করা হবে, এরকম প্রতিনিয়ত এই ধরনের হুমকি আসতেছে এবং আমরা আতঙ্কিত। কেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে হুমকি দিচ্ছে, এটা করা দরকার। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এটা দায়িত্ব, কিন্তু তারা খুব একটা গুরুত্ব দেয়নি এবং তারা এই ব্যাপারে ইনভেস্টিগেট করেনি। এই অবস্থায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে হুমকিদাতা এই চক্রটিকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন শিক্ষক প্রতিনিধিরা। আমরা প্রতিনিয়ত একটা চাপের মধ্যে থাকছি। আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন এবং আমাদের কর্মজীবন আমাদের বেশ ক্ষতির সম্মুখীন হচ্ছে। এদিকে এখনো চক্রটির কাউকে গ্রেপ্তার করতে না পারলেও শিক্ষকদের সার্বিক নিরাপত্তা দেওয়ার কথা জানালেন পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা। শিক্ষকদেরকে আমরা এটা নিশ্চয়তা দিচ্ছি যে তারা যে এলাকায় যাবে সেখানে তাদের নিরাপত্তা প্রদান করব এবং পুলিশ এ ব্যাপারে তৎপর আছে এবং গুরুত্ব দিয়ে এই বিষয়টা তদন্ত করে দেখছে। হুমকি পাওয়ার পর প্রাণের ভয়ে অনেকে বিষয়টি চেপে গেলেও এ পর্যন্ত থানায় জিডি করেছেন 10 জন শিক্ষক। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। সন্ধ্যার সময় আরো থাকছে। 50 বছরের মধ্যে মিয়ানমারে গণতান্ত্রিক সরকারের অধীনে সংসদ অধিবেশন শুরু। এবারই সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হবেন প্রেসিডেন্ট। বখাটেদের দফায় দফায় হামলা ও হুমকিতে বাড়িঘর ছেড়ে পরিবার সহ পালিয়ে বেড়াচ্ছে বগুড়ার 2 শিক্ষার্থী। এ ঘটনায় 2 জনকে আটক করা হলেও এখনো ধরা ছোঁয়ার বাইরে মূল অভিযুক্তরা। এদিকে 2 শিক্ষার্থীর মধ্যে একজন এসএসসি পরীক্ষার্থী হওয়ায় তার নিরাপত্তা নিয়ে শঙ্কিত স্বজনরা। তবে নিরাপত্তায় সব ধরনের পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ প্রশাসন। মাজিদুর রহমানের তথ্য ও রবিউল ইসলাম রবির তোলা ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কয়েক মাস আগে বগুড়া সদর উপজেলার এক এসএসসি পরীক্ষার্থীকে বিয়ের প্রস্তাব দেয় স্থানীয় আতাউর রহমানের ছেলে রাব্বি। একই সাথে 7ম শ্রেণীতে পড়ুয়া তার ফুফাতো বোনকেও বিয়ের প্রস্তাব দেয় রাব্বির বন্ধু আকুল। কিন্তু এ প্রস্তাব প্রত্যাখ্যান করায় গত 5 জানুয়ারি 2 শিক্ষার্থীর বাড়িঘরে হামলা চালায় রাব্বি, আকুল ও তাদের সহযোগীরা। এরপর দফায় দফায় চালানো হামলায় কয়েকটি ককটেল বিস্ফোরণ ও লুটপাটের ঘটনা ঘটে। এতে আতঙ্কিত হয়ে গত 20 দিন বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে 2 পরিবারই। বেটার বই ঘরের মধ্যে দৌড়ে সামদাছে, ষোলোকার পরে ঢুকে দিল না তো ছেলেকে এর থেকে কত রাত্রিতে ভেঙে ষোলো প্লে গেলেন রাত্রে। ছেলেগুলো খাদ্য খাচ্ছে, মেয়ে করে ছেলে করে কয়দিন বলে ছবি
তারপর গাড়ি তারপর শেষ করবো পায়খানা করার স্বামী মায়ের বিয়ের লেখারি করে। এদিকে এখনো মূল অভিযুক্তরা আইনের আওতায় না আসায় তাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত এলাকাবাসী ও স্কুল কর্তৃপক্ষ। হয়তো আমরা করি না মাইনা, আমরা বাড়াই না, আজকে আমার ছেলেরা তালা লাগে কি করবো মাইনা, গাও খালি থর গাও। এই সমস্ত বখাটেদের ছেলেপেলেদের জন্য তাদের জন্য আমি নিন্দা জানাই, ঘৃণা জানাই। তবে ভুক্তভোগীদের নিরাপত্তায় কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানালেন পুলিশের এই কর্মকর্তা। যেভাবে যেন পরীক্ষার জন্য কোনো ব্যাঘাত না ঘটে, দরকার আমি পুলিশ পরে শুধু তাদেরকে পরীক্ষার ব্যবস্থা করতে চাই। আর ওই আকুলকে গ্রেপ্তারের জন্য আমি বিভিন্ন সোর্স নিয়োগ করেছি। এ ঘটনায় বগুড়া সদর থানায় রাব্বি ও আকুল সহ 7 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সময় সংবাদ, বগুড়া। দর্শক, এই ঘটনার পর মেয়েটি আজ পুলিশ প্রহরায় এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। পুলিশের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগের মধ্য দিয়ে বন্দরনগরী চট্টগ্রামে শুরু হয়েছে সিএনজি অটোরিকশা মিটারে চলাচল বাধ্যতামূলক করার অভিযান। বেলা 11টায় শুরু হওয়া এই অভিযানে অন্তত 2000 সিএনজি অটোরিকশার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এদিকে আগামীকাল থেকে নম্বর প্লেটবিহীন সিএনজি অটোরিকশার বিরুদ্ধে অভিযান চালানোর কথা জানিয়েছে বিআরটিএ। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বিগত 2007 সাল থেকে বহুবার উদ্যোগ নিয়েও সিএনজি অটোরিকশা মিটারে চালু করা যায়নি। সর্বশেষ চলতি বছরে 2 দফা সময় বাড়ানোর পর মিটার বসানোর জন্য 31 জানুয়ারি চূড়ান্ত তারিখ নির্ধারণ করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। এরই অংশ হিসেবে সোমবার সকাল থেকে শুরু হয় পুলিশের ট্রাফিক বিভাগের অভিযান। কিন্তু এর মধ্যে অধিকাংশ সিএনজি অটোরিকশা চলছে মিটার ছাড়াই। প্যাসেঞ্জারের সচেতন হয় নাই, এই জন্য এখনো মিটার নিচ্ছি না। মিটার লাগালে লাগাবো আর কি, একদিন তো আমাদের সময় দিতে হবে। মিটার লাগাই না, বারবার নষ্ট যেতেছে মিটারের জন্য লাগাইতেছি না আর কি। মিটার লাগাইতে বলছে কিন্তু মালিকে তো আমাদেরকে ওটা বলে নাই। এক্ষেত্রে এই অভিযান এবং দায়িত্বরত ট্রাফিক পুলিশের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই সিএনজি অটোরিকশা চালকদের। মিটার লাগাইতে যাবো, কোথায় না মিটার লাগানো তোর 500 টাকা দে। আমাকে স্যার আমার কাছে এখন টাকা নাই, টাকা থাকলে তো আপনাকে দিতাম। যেগুলোতে নাম্বার আছে ওগুলারে ডিস্টার্ব করতেছে, আর যেগুলো অবৈধ গাড়ি এফআর চলতেছে এগুলারে কোনো ডিস্টার্ব করতেছে। অনটেজ গাড়ি চলতেছে আর আমাদের ডকুমেন্ট থাকার পর আমরা চলতে পারতেছি না। জায়গা জায়গা ধরে মামলা দেয়। ড্রাইভারকে ধরলো তো উনি বললো যে মিটারেই যাচ্ছি, তারপরও জরিমানা করা হয়েছে। সিএনজি অটোরিকশা চালকদের বিরুদ্ধে যে অভিযোগ তার ব্যাখ্যা দিলেন সিএমপি ট্রাফিক বিভাগের শীর্ষ এই কর্মকর্তা। মিটার লাগানো সত্ত্বেও যে মামলা করার যে অভিযোগ, মিটারে যদি চলাচল করে কোনো মামলা হবে না, তবে মিটার লাগানো সত্ত্বেও যদি তারা মিটারে না চলে, চুক্তিতে যদি যায়, তো সেক্ষেত্রে আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছি। অপরদিকে নম্বর প্লেটবিহীন সিএনজি অটোরিকশার বিরুদ্ধে মঙ্গলবার থেকে অভিযান শুরুর ঘোষণা দিল বিআরটিএ। জেলা প্রশাসকের মহোদয়ের নেতৃত্বে এক মোবাইল কোর্ট কাজ করবেন, আর আগামীকালকে থেকে আমাদের এখানে মোবাইল কোর্ট পরিচালনা হবে। অবৈধ কোনো সিএনজি চট্টগ্রাম মহানগরে চলতে পারবেন না। চট্টগ্রামে বর্তমানে 13,000 সিএনজি অটোরিকশা চলাচলের ব্যাপারে বিআরটিএর অনুমতি থাকলেও নম্বর প্লেটবিহীন সিএনজি রয়েছে আরও অন্তত 15,000, যারা শুধুমাত্র পুলিশের টোকেন নিয়ে রাস্তায় চলাচল করছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। রেল পুলিশের মারধরে গুরুতর আহত কুলসুম নাহার এখন অনেকটা সুস্থ। পুরোপুরি সুস্থ হওয়ার পর অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তার স্বজনরা। চিকিৎসক জানান, কুলসুম নাহারের মাথায় আঘাতের জন্য সিটি স্ক্যান করা হয়েছে। রিপোর্টে কোনো গুরুতর সমস্যা পাওয়া যায়নি বলেও জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। আহতের স্বজনরা জানান, কুলসুম নাহার অন্তঃসত্ত্বা হওয়ার কারণে প্রাথমিকভাবে তার সুস্থতাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। এর পরপরই রেল পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন স্বজনরা। গতকাল চাঁপাইনবাবগঞ্জের আমনুরা স্টেশনে আত্মীয় স্বজনদের আনতে যান কুলসুম নাহার ও তার ছোট ভাই। পরে স্টেশন থেকে বের হওয়ার সময় তাদের দুজনের কাছে টিকিট না পেয়ে দায়িত্বরত রেল পুলিশ মোশাররফ তাদের বেধড়ক মারধর করেন বলে অভিযোগ করেন কুলসুম নাহার। আগামী 17 এপ্রিল 5 বছর পূর্ণ করতে যাচ্ছে সময় সংবাদ। এ উপলক্ষে মাস জুড়ে দেশের প্রতিটি জেলায় দর্শকের কাছে অনুষ্ঠানের আয়োজন করে সময়ের সংবাদ দল। জানার চেষ্টা করে সময় সংবাদ নিয়ে তাদের মতামত। দর্শকের কাছের যাত্রায় সকালে মুন্সিগঞ্জে পৌঁছায় সময় সংবাদ দল। 63তম জেলা হিসেবে সেখানে সরকারি হরগঙ্গা কলেজ মাঠে আয়োজন করা হয় প্রথম পর্বের শেষ অনুষ্ঠান। এ সময় দর্শকরা তাৎক্ষণিক ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের জন্য সময় সংবাদের প্রশংসা করেন। এছাড়া মুক্তিযুদ্ধ নিয়ে অনুষ্ঠান প্রচারের জন্য ধন্যবাদ জানান এবং অপরাধের বিভিন্ন সংবাদ প্রচারের পাশাপাশি ইতিবাচক সংবাদ প্রচারের পরামর্শ দেন তারা। পাশাপাশি মাদক ও বাল্যবিবাহ সহ সমাজের ক্ষতিকারক দিক নিয়ে আরো বেশি প্রতিবেদন প্রচারের পরামর্শ দেন সেখানকার দর্শকরা। সময় টিভি সময়ের সাথে তাল মিলিয়ে সময় উপযোগী সংবাদ পরিবেশন করে থাকে। ইতিবাচক পরিবর্তনের জন্য মিডিয়া আরো বেশি ভূমিকা রাখবে, সময় টিভির কাছে আমরা সেই প্রত্যাশাই করি। সময় টেলিভিশন শুরু হওয়ার পর থেকেই যে 30 লক্ষ
শহীদের আত্মহুতি, 2 লক্ষ মা বোনের ইজ্জত এবং সম্ভ্রম হানির বিনিময়ে আমার স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, এর যে এই ইতিহাস সময় টেলিভিশন প্রথম থেকে শুরু করে আসছে, এই জন্য সময় টেলিভিশনকে ধন্যবাদ জানাই। শিক্ষা, বাল্যবিবাহ রোধ, মাদক, পরিবেশ, এই সমস্ত বিষয়ে যদি আরও সুন্দরভাবে তুলে ধরা হয় তাহলে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ হবে, সৃজনশীল হবে, দেশপ্রেমী হবে। 5 বছর ধরে সময়ের ক্ষেত্রে বা সময় টিভিতে ভালো সংবাদ পরিবেশন করে আসছে এবং মুন্সিগঞ্জ জেলা আসলে একটা সভ্যতার জনপদ এবং ঢাকার একেবারে কাছে অবস্থিত এবং মুন্সিগঞ্জ জেলার উন্নয়ন এবং যে কোনো সমস্যার কার্যক্রম তুলে ধরার ক্ষেত্রে আমরা সময় টিভিকে সবসময় পাশে পেয়েছি। 5 ফেব্রুয়ারি থেকে শুরু হবে দর্শকের কাছের যাত্রার দ্বিতীয় পর্ব। এ পর্বে প্রতি শুক্রবার সন্ধ্যা 6টায় বাংলার সময়ে দর্শকদের কাছে যাবে সময় সংবাদ। মিয়ানমারে নোবেল বিজয়ী অং সান সুচির নেতৃত্বে দীর্ঘ 5 দশক পর নির্বাচিত গণতান্ত্রিক সরকারের অধীনে সংসদ অধিবেশন শুরু হয়েছে। চলতি মাসের শেষ ভাগে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করবে নবগঠিত পার্লামেন্ট। অধিবেশনের প্রথম দিনে উইন মিয়ন্তকে নিম্নকক্ষের স্পিকার হিসেবে নির্বাচন করলেন গণতান্ত্রিকভাবে নির্বাচিত এমপিরা। এনএলডি নেতাদের আশা, জনগণের জন্য গণতন্ত্র, শান্তি ও মানবাধিকার নিশ্চিত করতে সফলভাবে কাজ করবে এই সরকার। সোমবার সকালে নেপিদোর পার্লামেন্ট ভবনে পৌঁছেন মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেতা অং সান সুচি। নবগঠিত সরকারের অধীনে পার্লামেন্টের প্রথম অধিবেশনে নেতৃত্ব দিলেন তিনি। এর মধ্য দিয়ে দেশটিতে 1962 সাল থেকে শুরু হওয়া দীর্ঘ সেনা শাসনের অবসান হলো। ঐতিহাসিক এই মুহূর্তে নবনির্বাচিত দল এনএলডি নেতারা জানান, দেশের প্রতিটি মানুষের জন্য নাগরিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে সুচি সরকার। এটি আমাদের জন্য আনন্দের একটি মুহূর্ত। 50 বছর পর গণতন্ত্রপন্থী সরকার এই পার্লামেন্টের নেতৃত্ব দিচ্ছে। আমরা পরিবর্তন ও প্রগতিশীলতায় বিশ্বাসী। আশা করছি এর সুফল পাবে দেশের মানুষ। এবারের পার্লামেন্ট সাবেক পার্লামেন্টের চেয়ে সব দিক দিয়ে ভালো। দেশের জনগণের স্বার্থে কাজ করতেই সরকার গঠন করেছেন আমাদের নেতা। এপ্রিল মাসে সুচি সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর করা হবে বলে জানায় গণমাধ্যম। তবে 2008 সালে সেনা শাসক প্রণীত সংবিধান অনুযায়ী স্বামী ও সন্তানরা বিদেশি নাগরিক হওয়ায় প্রেসিডেন্ট হতে পারছেন না নোবেল জয়ী নেতা সুচি। এরই মধ্যে চলতি মাসের মধ্যেই নতুন প্রেসিডেন্ট নির্বাচন করা হবে বলে নিশ্চিত করেছে ক্ষমতাসীন দল। প্রেসিডেন্ট কে হচ্ছে তা পুরোপুরি গোপন রাখা হলেও উইন মিয়েন্তকে নিম্নকক্ষের ও উইন থাইংকে উচ্চকক্ষের স্পিকার হিসেবে নির্বাচন করা হবে বলে আভাস দেন এনএলডি নেতারা। অধিবেশনের প্রথম দিন উইন মিয়েন্তকে নিম্নকক্ষের স্পিকার হিসেবে নির্বাচন করলেন তারা। গেল 28 জানুয়ারি নবগঠিত ও বিদায়ী সরকারের অংশগ্রহণে পার্লামেন্টের বিশেষ অধিবেশনে নতুন সরকারকে দেশে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতার আশ্বাস দেন সাবেক প্রেসিডেন্ট থান সোয়ে। গত বছর নভেম্বরে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে সুচির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি এনএলডি 80% ভোট পেয়ে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। তবে পার্লামেন্টের 25 ভাগ আসন সেনাবাহিনীর জন্য সংরক্ষিত রয়েছে। এছাড়া দেশটির গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি মন্ত্রণালয়েরও দায়িত্বে থাকছে সেনাবাহিনী। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ। আইসিসি অনূর্ধ্ব 19 বিশ্বকাপের খবর। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে কাল নামিবিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। প্রথমবারের মতো কাপ পর্বের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা নামিবিয়ার বিপক্ষে চাপমুক্ত থেকেই খেলতে চায় মিরাজের দল। অন্যদিকে নামিবিয়ার লক্ষ্য আসরে চমক অব্যাহত রাখা। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল 9টায়। যুব ওয়ানডেতে 43 ম্যাচে 8 জয় আর বিশ্বমঞ্চে 2008-এ 11তম স্থান তাদের সেরা অর্জন। এবারের আইসিসি অনূর্ধ্ব 19 বিশ্বকাপে এমন পরিসংখ্যান নিয়ে এসেছিল নামিবিয়া। আইসিসির সহযোগী দেশগুলোর মধ্যে পাপুয়া নিউগিনির সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ 7 বার খেলছে আইসিসি আফ্রিকা অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপের রেকর্ড 4 বারের চ্যাম্পিয়ন নামিবিয়া। তবে যুব বিশ্বকাপে এবারই প্রথম কাপ পর্বের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে চমক উপহার দিয়েছে দলটি। তাই তো এখন বেশ আত্মবিশ্বাসী তারা। এই টুর্নামেন্টে আমরা দলগতভাবে ভালো খেলছি, ধারাবাহিক সাফল্য পাওয়ায় আত্মবিশ্বাসও বেড়েছে। এই আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে বাংলাদেশের বিপক্ষেও ভালো খেলার প্রত্যাশা করছি। বাংলাদেশ টেস্ট খেলুড়ে দেশ, ওদের যুব দলের স্পিনাররা বেশ ভালো। তবে আমরা প্রতিপক্ষ নিয়ে ভাবছি না,
প্রতিটি ম্যাচে ভালো খেলাই আমাদের মূল লক্ষ্য। নামিবিয়ার বিপক্ষে মাঠে নামার আগে দারুণ ছন্দে থাকা বাংলাদেশ দল অনুশীলন করলো বেশ নির্ভার থেকেই। তবে কোয়ার্টার ফাইনালে কি তুলনামূলক সহজ প্রতিপক্ষকেই আশা করবে না মিরাজের দল? যদিও প্রতিপক্ষের শক্তিমত্তা বা পরিসংখ্যান ভাবনায় নেই বাংলাদেশ দলের। যেহেতু আমাদের দেশে খেলা, আমার মনে হয় না আমি যে সময় বোলিং করতে যাই আমার মধ্যে কোনো প্রেশার কাজ করে। আমাদের পরিকল্পনা গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া। আমাদের বেস্টটা যদি আমরা দিতে পারি, নামিবিয়া কেন, ইন্ডিয়া আরো আসলে হবে না। জয়ের লক্ষ্যে আমরা খেলবো ইনশাল্লাহ। ওইভাবে আমাদের প্ল্যান। ছেলেরা খুব ভালো টাচে আছে, 2টা ম্যাচ আমরা জিতেছি। ইনশাল্লাহ নামিবিয়াকে আমরা আমাদের ওই প্ল্যান যে আছে ওই মধ্যে থাকবো। গ্রুপ চ্যাম্পিয়ন হবার লড়াইয়ে নামিবিয়ার বিপক্ষে সেরা একাদশটাই নামাতে চায় বাংলাদেশ। যুব বিশ্বকাপে নিজেদের ইতিহাসটা বদলেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে নামিবিয়া। অন্যদিকে দারুণ ছন্দে আছে বাংলাদেশও। তাই নামিবিয়ার বিপক্ষে কোনো চাপ নয়, বরং স্বাভাবিক খেলাটাই খেলতে চায় মিরাজের দল। কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে মাকসুম আলম খান, সময় সংবাদ। সন্ধ্যার সময় এই পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শুরু হলো মাসব্যাপী অমর 21 গ্রন্থমেলা। উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। রক্তের বিনিময়ে পাওয়া